দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবি নির্বাচন নিয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ, মনোনয়ন তুলেও জমা দেননি বিএনপি নেতা ইশরাক। 25 পদের বিপরীতে সাবমিশন 51টি, পরিবেশ নিয়ে সন্তুষ্টি। এশিয়া কাপ ব্যর্থতা ভুলে বাংলাদেশের আফগানিস্তান সিরিজের প্রস্তুতি, 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। চোটের কারণে নেই লিটন, অধিনায়ক জাকের। এবং হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা বাফুফের। দর্শক আগ্রহ তুঙ্গে, 24 মিনিটেই শেষ 19,000 টিকিট। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। এশিয়া কাপ ফাইনালের আরও খবর জানবো, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে যেমন একটা ম্যাচের আসলে প্রত্যাশা করা হচ্ছিল প্রথম ইনিংস শেষে যে আরও একটা অনসাইডেড ইন্ডিয়া পাকিস্তান ক্লাশ দেখবো কিনা, তবে পাকিস্তানি বোলাররা কিন্তু সেই ম্যাচের জীবন নতুন করে দিয়েছে এবং পাওয়ার প্লেতে যেভাবে তারা ডমিনেট করেছে ইন্ডিয়ান ব্যাটারদের উপরে, বিশেষ করে অভিষেক শর্মার যে ফর্ম ছিল সেই অভিষেক শর্মাকে দ্রুতই সাজঘরে ফেরানোর পরে সূর্যা কুমারও খুব বেশি বড় ইনিংস খেলতে পারলো না। তখন কিন্তু মনে হচ্ছিল এই ম্যাচটা আসলে পাকিস্তানের সাইডেও যেতে পারে। তবে বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে ভারতের এই ম্যাচের উপর নিয়ন্ত্রণ অনেকটাই বেশি এবং কয়েক মিনিটের মধ্যেই হয়তো আমরা এই এশিয়া কাপের 17তম আসরের চ্যাম্পিয়ন কে সেটা জানতে পারবো। তবে আপাতত যদি ম্যাচের কথা বলি, এই দুবাই স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান সমর্থকরা স্লোগান দিয়ে প্রকম্পিত করছে প্রতি বলে বলে। যখন বল ডট হচ্ছে বা উইকেট যাচ্ছে তখন পাকিস্তানি সমর্থকদের স্লোগান আমরা শুনি, আর অন্যদিকে যখন বাউন্ডারি হয় তখন কিন্তু ভারতীয় সমর্থকরা সেটা দখল নেয়। সব মিলিয়ে আসলে সেই ভারত পাকিস্তানের যে রাইভালরি, সেই রাইভালরি বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে ফাইনালে। এবং পাকিস্তানের জন্য এখান থেকে কাজটা বেশ কঠিন, বিশেষ করে যখন আপনি সঞ্জু স্যামসনের ক্যাচটা ড্রপ হলো হুসেইন তালাতের হাত থেকে, সেখান থেকে কিন্তু আসলে ভারত নতুন করে একটা মোমেন্টাম পায় এবং সঞ্জু স্যামসন পরবর্তীতে তিলক ভার্মাকে নিয়ে প্রায় 50-এর বেশি জুটি গড়েছে। ভারত মূলত সেই পার্টনারশিপেই এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে এবং তিলক ভার্মা হয়তো এরই মধ্যে 50ও তুলে নিয়েছে এবং তিলক ভার্মার ব্যাটিংটাও আজকে বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে শিবম দুবের কথা বলতে চাই। শিবম দুবে পাকিস্তানি স্পিনারদের যেভাবে সামলেছে সেখান থেকে আসলে পাকিস্তান ম্যাচে প্রথম দিকে যে মোমেন্টামটা নিজেদের পক্ষে রেখেছিল সেই স্পিনারদের সামলে কিন্তু ভারতকে একটা ভালো অবস্থানে নিয়ে এসেছে শিবম দুবে। এবং অন্যদিকে বলতে হয় যে ভারতীয় পেসার, পাকিস্তানি পেসাররা আসলে যে ধরনের মোমেন্টাম দিয়েছিল মেরিন গ্রিনদের, সেই মোমেন্টামটা কিন্তু মিডল ওভারে ধরে রাখতে পারেনি। যদিও বা মিডল ওভারেই ম্যাচ ঘুরেছে পাকিস্তানের ইনিংসে, ভারতীয় স্পিনাররা তাদের দলের পক্ষে ম্যাচটা এনে দিয়েছিল। তবে ঠিক অন্য চিত্র আসলে পাকিস্তানের শিবিরে পাকিস্তানি স্পিনাররা কিন্তু ভারতীয় ব্যাটারদের সেভাবে ভোগাতে পারেনি, যার ফলে এই মুহূর্তে ভারত বেশ ভালোভাবে ম্যাচে টিকে রয়েছে এবং বর্তমান টি-20 প্রেক্ষাপটে আসলে যে চেঞ্জটা বাকি রয়েছে বা যে রানটা দরকার যে বলে, সেটা আসলে খুবই চেইজেবল এবং ভারত আসলে সেটাই করতে চাইবে। টানা 5ম বারের মতো পাকিস্তানকে হারাতে চাবে এবং 7 মাসের ব্যবধানে এই একই ভেন্যুতে আরও একটা ট্রফি হয়তো টিম ইন্ডিয়ার হাতে উঠতে যাচ্ছে। আমার কাছে এশিয়া কাপের ফাইনাল নিয়ে এখন পর্যন্ত দুবাই থেকে এই ছিল সবশেষ। এশিয়া কাপ ফাইনালের সবশেষ খবর জানাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন। জানাচ্ছিলেন আসলে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এশিয়া কাপের 17তম আসরের শিরোপা কার হাতে উঠবে সেটা জানা যাবে। এখন পর্যন্ত ম্যাচের পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি। এছাড়া ক্রিকেটের আরও খবর জানাবো। এশিয়া কাপে ভরাডুবির রেশ না কাটতেই আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজে অধিনায়কের দায়িত্ব সামলাবেন জাকের আলী, কারণ চোটের কারণে দলে সুযোগ হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। চোট পেয়ে এশিয়া কাপে শেষ 2 ম্যাচে মাঠের বাইরে ছিলেন লিটন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় রশিদ খানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে না তাকে। এদিকে লিটনের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার। শুধু একটি পরিবর্তনই রয়েছে বাংলাদেশের স্কোয়াডে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া। 3 ক্যাটাগরিতে 60টি মনোনয়নপত্র কেনা হলেও জমা পড়েছে 51টি। ক্যাটাগরি এ জেলা ও বিভাগ থেকে 10 পদের বিপরীতে পড়েছে 18টি মনোনয়নপত্র। ক্যাটাগরি বি থেকে 12 পদের বিপরীতে জমা পড়েছে 30টি। আর ক্যাটাগরি সি থেকে 1টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 3 জন। মনোনয়ন তুললেও ক্যাটাগরি বি থেকে তা জমা দেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে এতদিন অভিযোগ থাকলেও বর্তমান অবস্থায় সন্তোষ জানিয়েছেন ক্লাব প্রতিনিধিরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে চলছে গুজব আর গুঞ্জনের খেলা। সকালবেলা যাকে সরকার পক্ষের লোক বলে আলোচনা হয়েছে বিস্তর, বিকেল হতে না হতেই তার পরিচয় হয়ে যাচ্ছে বিএনপি সমর্থিত। শুধু যে কাউন্সিলরদের ক্ষেত্রেই হচ্ছে তা নয়, স্বয়ং পরিচালক পদপ্রার্থীদের নিয়েও চলছে নানা মহলের টানাপোড়েন। মনোনয়নপত্র ক্রয়ের দিনে ৩ ক্যাটাগরিতে ২৩ পদের জন্য ৬০টি মনোনয়নপত্র কিনেছিলেন কাউন্সিলররা, কিন্তু জমা দেওয়ার সময় দেখা মিলল না সবার। ৩টি ক্যাটাগরিতে আমরা ২৭শে সেপ্টেম্বর যে ৬০টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, তার মধ্যে হতে ৫১টি মনোনয়নপত্র জমা পড়েছে। ক্যাটাগরি ১-এ ১৮টি, অর্থাৎ এখানে ২৫টি বিতরণ করেছিলাম, ১৮টি জমা পড়েছে। এর মধ্যে হচ্ছে ঢাকা বিভাগে ৩টি, চট্টগ্রাম ৪টি, খুলনা ২, রাজশাহী ৪, রংপুর ৩, বরিশাল ১ এবং সিলেট ১। ক্যাটাগরি ২-এ ৩০টি, আমরা ৩২টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, ৩০টি আমরা জমা পেয়েছি। ক্যাটাগরি 3-এ 3টি বিতরণ করেছিলাম, 3টি জমা পড়েছে। দিনভর একে একে প্রার্থীরা এসেছেন নিজেদের মনোনয়ন জমা দিতে, কেউ সশরীরে তো কেউ পাঠিয়েছেন নিজেদের প্রতিনিধিদের দিয়ে। শুরুতেই নিজের এবং প্রেসিডেন্ট বুলবুলের হয়ে ঢাকা বিভাগ এবং জেলা থেকে জমা দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এই বিভাগ থেকে জমা পড়েছে আরও একটা মনোনয়ন। চট্টগ্রাম বিভাগে জমা দিয়েছেন মোট 4 জন, রাজশাহী থেকেও জমা দিয়েছেন 4 জন, আর রংপুর থেকে 3 জন। যদিও পদের সমান প্রার্থী থাকায় নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগে। সেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচনের মাধ্যমে হোক আর বিনা ভোটেই হোক, পরিচালক হতে পারলে ক্রিকেট নিয়ে নিজেদের স্বপ্নের কথা জানালেন প্রার্থীরা। পরিচালক হিসাবে যদি হয়ে যায়, আমরা সবাই মিলে সিলেটের ক্রিকেটের স্পেশালি গ্রাসরুট লেভেলটাকে উন্নতি করার জন্য আমরা কাজ করব। অনেক কিছু করার সুযোগ আছে, আমাদেরকে নতুন করে চিন্তা করতেই হবে। এই গতানুগতিক ধারায় আমরা যেইভাবে চলে এসেছি, এইভাবে কিন্তু আমরা সব সময় বলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি, আমরা কাঠামোগত উন্নয়ন করতে পারিনি। এই যে কথাগুলো বলি, এগুলার মূলে কি আছে, ওখানে আমাদেরকে যেতে হবে এবং নতুন করে চিন্তা করে ক্রিকেট বোর্ডটাকে নতুন করে সাজাতে হবে। এবারে নির্বাচনে সবচেয়ে বেশি টানাপোড়েন ক্লাব ক্যাটাগরি নিয়ে। অনেকেই যে যুদ্ধের পোশাকি নাম দিয়েছেন সরকার বনাম বিএনপি। তবে বিভিন্ন সময় ক্লাব প্রতিনিধিদের পক্ষ থেকে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করা হলেও মনোনয়ন জমার দিনে শান্তির পতাকা উড়ালেন মাসুদুজ্জামান এবং রফিক বাবু। যদিও ক্রিকেট পাড়ায় চলতে থাকা সমঝোতার গুঞ্জনটা উড়িয়ে দিলেন দুজনই। নির্বাচনে সমঝোতা বলে কোনো কথা নেই। নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না। তো আমরা চাই যে এখানে যারা যোগ্য আছে, যারা নির্বাচন করতে যায়, তারা সবাই এই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। উৎসব মুখরই মনে হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্ত, সবার মুখে হাসি দেখছি। এখন আমরা একটা নতুন পরিচালনা পর্ষদের আশায় আছি, ভবিষ্যতে যাতে কোনো ধরনের গত টার্মে যা হয়েছে তা যাতে না হয়। তফসিল অনুযায়ী আগামী 1 অক্টোবর দুপুর 12টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হয়েছেন দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস। বিসিসিআই এর 94তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বোর্ডের 37তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সাবেক এই ব্যাটিং পরামর্শক। জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেননি তিনি, তবে প্রশাসনিক ক্ষেত্রে বেশ সুখ্যাতি রয়েছে তার, আর সেটাই তাকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রধানের চেয়ারে বসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিসিসিআই এর সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া গর্বের ও সম্মানের বলে জানিয়েছেন মানহাস। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রধান হওয়ার দৌড়ে শোনা গেছে অনেকের নাম, কখনো শচীন টেন্ডুলকার, কখনো আবার হরভজন সিং, কিন্তু তারা নিজেরাই ডালপালা মেলা সে গুঞ্জনে পানি ঢেলে দেন। অবশেষে বিসিসিআই এর সভাপতি হিসেবে হাই প্রোফাইল কোনো ক্রিকেটার নয়, বরং বেছে নেওয়া হলো দক্ষ একজন সংগঠককে। বিসিসিআই এর 94তম বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার মিঠুন মানহাস। নাম শোনার পরে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কে এই মিঠুন মানহাস? কখনো জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেননি, ক্রিকেটের চেয়ে একজন দক্ষ প্রশাসক হিসেবে বেশি পরিচিত মানহাস। ঘরোয়া ক্রিকেটে তিনি পরিচিত নাম, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসক পদে ছিলেন তিনি। ক্রিকেট মাঠে এবং প্রশাসনিক ক্ষেত্রে মানহাসের এই অভিজ্ঞতাই তাকে প্রেসিডেন্ট পদে বেছে নেওয়ার বড় কারণ। গত আগস্টে বয়স 70 হওয়ার কারণে লোধা কমিটির নিয়ম অনুযায়ী বিসিসিআই এর সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রজার বিনি। এরপর থেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সহসভাপতি রাজীব শুক্লা।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫৭টি ম্যাচ খেলেছেন মানহাস, করেছেন ৯,৭১৪ রান, আছে ২৭টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরি। ১৩০টি লিস্ট এ ম্যাচে তার ব্যাটে আসে ৪,১২৬ রান। ঘরোয়া টি-20 খেলেছেন ৯১টি, রান করেছেন ১,১৭০। ২০০৭-৮ মৌসুমে তিনি একাই করেন ৯২১ রান, যা দিল্লির রঞ্জি ট্রফি জয় বড় ভূমিকা রাখে। আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ও চেন্নাই সুপার কিংসে। দিল্লির হয়ে দীর্ঘদিন খেলার পর ২০১৫ সালে তিনি জন্মস্থান জম্মুতে ফিরে আসেন। ২০১৬ সালে অবসর নেন ক্রিকেট থেকে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কিংস 11 পাঞ্জাবের সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেও নিবিড় সম্পর্ক আছে তার। ২০১৭ সালের অক্টোবরে দায়িত্ব নেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং পরামর্শকের। ২০১৯ সাল পর্যন্ত ছিলেন এই দায়িত্বে। এরপর আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচের দায়িত্ব নেন মানহাস। ২০২২ সালে তাকে গুজরাট টাইটান্স তাদের সহকারী কোচ করে। এবার ভারতের ক্রিকেটকে এগিয়ে নেয়ার নতুন চ্যালেঞ্জ নিয়েছেন মিথুন মানহাস। এটা আমার জন্য গর্বের ও সম্মানের। ভারতের ক্রিকেটকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে চাই আমি। নতুন নতুন ক্রিকেটার তুলে আনায় ভূমিকা রাখতে চাই। নতুন বোর্ডে আবারও রাজীব শুক্লা সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বোর্ড সচিবের দায়িত্বে বহাল আছেন দেবজ্যোতি সাইকিয়া, কোষাধ্যক্ষ হয়েছেন রঘুরাম ভাট, নতুন যুগ্ম সচিব হয়েছেন প্রভতেজ সিং ভাট। পারভিন আক্তার, সময় সংবাদ। ফুটবলের খবর। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন হ্যাভিয়ার কাব্রেরা। প্রথমবারের মতো লাল সবুজ দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। তবে স্কোয়াডে জায়গা হয়নি আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। ক্যাম্প শেষে হংকং ম্যাচের আগে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কাব্রেরা। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। মূল পর্বে খেলতে হলে যেখানে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই লাল সবুজদের। ঘরের মাটিতে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনাও তুঙ্গে। এক জয় বদলে দিতে পারে দেশের ফুটবলের ভাবমূর্তি। চমক রেখেই সেই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাব্রেরা। হামজা, সমিত, ফাহামিদুলদের পথ ধরে লাল সবুজ দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। মূলত অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাইয়ে কাবরেরার নজর কেড়েছেন এই লেফট ব্যাক। তবে জায়ান জায়গা পেলেও কাবরেরার আস্থা অর্জন করতে পারেননি আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। অভিজ্ঞদের পাশাপাশি গেল মৌসুমে ঘরোয়া লিগে আলো ছড়ানো তরুণরাও ডাক পেয়েছেন হাবিয়ার কাবরেরার প্রাথমিক একাদশে। গোলবারে কাবরেরার ভরসা আবাহনীর মিতুল মার্মা, মোহামেডানের সুজন হোসেন ও বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণ। লাল সবুজদের ডিফেন্স সামলানোর দায়িত্ব তপু বর্মন, সাদউদ্দিন, তারিক কাজী, তাজউদ্দিন, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর সজীব ও নবাগত জায়ান আহমেদের কাঁধে। হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়া, কাজেম শাহ, সোহেল রানা সিনিয়র, মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা জুনিয়ররা সামলাবেন বাংলাদেশের মধ্যমাঠের দায়িত্ব, যেখানে সবচেয়ে শক্তিশালী লাল সবুজরা। তবে বাংলাদেশের দুর্বলতার জায়গা আক্রমণ ভাগ। শেখ মোরসালিন, ফাহমিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আলামিন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজাদের দায়িত্ব থাকবে বাংলাদেশের গোল খরা কাটানো। প্রাথমিকভাবে ২৮ সদস্যের দল ঘোষণা করলেও ম্যাচের আগে তা নেমে আসবে ২৩ সদস্যের দলে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মাত্র আধা ঘন্টারও কম সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হলো হামজাদের ম্যাচের। হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট ছাড়া ২৪ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। গ্যালারির ১৮,০০০ সহ স্কাই ভিউয়ের ১,০০০ টিকিটও একই সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। আবারও শুরু জাতীয় দলের ব্যস্ততা। হামজা, সমিতদের অপেক্ষায় দেশের ফুটবল ভক্তরা। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ অবাক করেছে সবাইকে। এবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অতীতের সব রেকর্ড ভাঙল এই চাহিদা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের সব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে যেতে এবার হংকংয়ের বিপক্ষে ম্যাচের অনেক আগে থেকে এসব গুছিয়ে এনেছে বাফুফে। ঘরের মাঠে এই ম্যাচের আগে টিকিট বিক্রি প্রতিষ্ঠান কুইকেটের সঙ্গে চুক্তি করে ফেডারেশন। গেলবারের মতো এবার আর কোনো ঝক্কি ঝামেলা নয়, বরং সুষ্ঠুভাবে এই টিকিট কাটতে পারেন দর্শকরা। মাত্র ২৪ মিনিটের মধ্যেই গ্যালারির ১৮,০০০ টিকিট বিক্রি সম্পন্ন হয়, যা এর আগে কখনো হয়নি। এছাড়াও স্কাই ভিউ এর টিকিটও সোল্ড আউট হয়েছে। শুধু বাংলাদেশ নয়, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ থেকেও টিকিট
কেটেছেন দর্শকরা। আমরা জেনারেল গ্যালারি যেটা ছেড়েছিলাম এবং ক্লাব হাউস টুইটা ছেড়েছিলাম পুরোটাই অলমোস্ট না পুরোটাই সোল্ড আউট। আমাদের সময় লেগেছে 24 মিনিট, আমরা যেটা দেখেছি আমাদের সিস্টেম প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে। ওইটার পরে মেবি আর 5-6 মিনিট কোনো কারো পেমেন্ট ফেলিয়ার ছিল, ওইটা করতে আরও মেবি 5-6 মিনিট লেগেছে, বা আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্যালারি এবং ক্লাব হাউস টুর থেকে সোল্ড আউট। এটা 100% খুশির খবর। আমি যেটা দেখেছি, আমরা যেটা অনলাইনেও দেখেছি, টিকিট কিন্তু আরামসে স্মুথভাবে সোল্ড আউট হয়েছে। এখন আপনারা তদন্ত করে দেখেন, যদি কোনো ত্রুটি পান বলেন আমাদেরকে, আমরা চেক করব। এবার আমরা খালি জার্মানি দেখেছি, জার্মানি থেকে প্রচুর টিকিট কেনা হয়েছে। এবারের টিকিট বিক্রি প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়ায় খুশি বাফুফে। তবে গেলবারের ম্যাচের টিকিট বিক্রির রেভিনিউ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সিঙ্গাপুর ম্যাচের রেভিনিউ নিয়ে সঠিক পরিমাণ জানাতে পারেনি বাফুফে। সে হিসেব দিতে ফেডারেশনের হিসাব বিভাগের কোর্টেই বল ঠেলে দিল কম্পিটিশনস কমিটি। এটা আমি আবার বলেছি, আমার এখানে নো কমেন্ট, বিকজ আমি ইসি কমিটিতে নাই, আমি বাফুফে মানে মেইন কমিটিতে নাই। এটা আমার এখতিয়ারের ভিতরে নাই, আমি আপনাকে এটা বলতে পারবো না। আমি গতবারও বলেছিলাম একই কথা, যে এটা যদি আপনারা জানতে চান আপনারা ফাইন্যান্সের সাথে কথা বলুন। এখানে তো বাফুফে ফাইন্যান্স আছে, ফাইন্যান্স একটা রিপোর্ট দিলে ওইটা আমি এখন ফাইন্যান্সের কাছ থেকে রিপোর্টটা পাইনি। আগামী 9 অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। এশিয়া কাপ ফাইনালের পর সেখানকার পরিস্থিতি কেমন সেটা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, কোনো ধরনের অঘটন নয়, এশিয়া কাপ শেষ হলো ফেভারিট ইন্ডিয়ার হাতে শিরোপা তুলে দিয়ে, এবং পাকিস্তান যে সম্ভাবনার জন্ম দিয়েছিল গোটা ম্যাচ জুড়ে, সেসব সম্ভাবনা শেষ পর্যন্ত এসে আর কোনো ধরনের কোনো কিছু বা কোনো অঘটনের জন্ম দিতে পারলো না। এশিয়ার আবারও চ্যাম্পিয়ন ভারত, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের কাছে ট্রফিটা রেখে দিল। এবং আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি দুবাই স্টেডিয়ামে, এই মাঠেতেই 6 মাসের ব্যবধানে দ্বিতীয় ট্রফি জিতলো মেন ইন ব্লু। এবং গত মার্চে তারা যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা জেতে, তখন এই একই ভেন্যু ছিল, এই দুবাইতেই তারা সেই শিরোপাটা হাতে নিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বে। আর আজকে সূর্যা কুমারের নেতৃত্বে তারা এশিয়ান শ্রেষ্ঠত্ব নবমবারের মতো নিজেদের মুকুটটা মাথায় পড়ল, এবং পাকিস্তানকে কোনো ধরনের সম্ভাবনা বা আশার জন্ম না দিয়েই তারা কিন্তু এশিয়ার সেরা দল এখন। এবং শুধুমাত্র এশিয়ার নয়, ইন্ডিয়া আসলে সাম্প্রতিক সময় যে ধরনের ক্রিকেট খেলছে, আমি একটু দর্শকদের দেখাতে চাই। এখানে পাকিস্তানি সমর্থকরা আসলে একটু তড়িঘড়ি করে মাঠ ছাড়ছে, এবং এমনটাই স্বাভাবিক, কারণ গোটা ম্যাচ জুড়ে আসলে যেভাবে কথার লড়াই হয়েছে এখানে, সেই কথার লড়াইয়ের কারণে কিন্তু পাকিস্তানি সমর্থকরা চাচ্ছে যে আর যেন কোনো বান্তার কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কথা তাদের শুনতে না হয়। কারণ দলের কাছে তাদের প্রত্যাশাটা অনেক বেশি ছিল। তারা ম্যাচ শুরুর আগে আশা করেছিল যে পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়াবে, ভালো কিছু একটা করবে, তবে সেই কাজটা কিন্তু পাকিস্তান করে দেখাতে পারলো না। সম্ভাবনার জন্ম দেওয়ার পরেও আসলে তারা শেষ পর্যন্ত লুজিং এন্ডেই আসলে শেষ করলো, এবং পাকিস্তানের জন্য এশিয়া কাপ শিরোপা অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো। কারণ সবশেষ 2012 সালে জয়ের পর কিন্তু তারা সেই এশিয়ান শ্রেষ্ঠত্ব ঘরে তুলতে পারেনি। এবারে যখন বাংলাদেশের হাত ফসকে যাওয়া ম্যাচের মাধ্যমে তাদের সেই সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানেও আসলে তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে গিয়ে হারতে হলো। এবং পাকিস্তানি সমর্থকদের আপনি দেখবেন, পাকিস্তানি সমর্থকরা খুবই মর্মাহত, খুবই স্যাড একটা ফেস নিয়ে আসলে মাঠ ছাড়ছে। কারণ চির প্রতিদ্বন্দ্বীদের কাছে যখন একটা হারের সম্মুখীন হয়, সেটা আসলে অনেক কঠিন হয়। আর পাকিস্তান দল তো এই ধরনের হারের সম্মুখীন হচ্ছে শেষ 5 ম্যাচ ধরে, অর্থাৎ 2022-এর পর থেকে তারা টি-20-তে টিম ইন্ডিয়াকে হারাতে পারেনি। যেসব সম্ভাবনার জন্ম দিয়েছিলেন পাকিস্তানি পেসাররা, সেসব সম্ভাবনাও শেষ পর্যন্ত এসে মিয়ে গেল, এবং পাকিস্তানের জন্য আরও একটা হার্ট ব্রেক, পাকিস্তানের জন্য অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো। এবং এশিয়া কাপে তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের যে 13 বছর পার হয়ে গেছে, সেই 13 বছরের সময়টা কিন্তু আরও দীর্ঘায়িত হলো। পাকিস্তান এই মুহূর্তে এই ম্যাচে কোথায় ভুল করেছে সেটা আসলে অনেক কিছু চিন্তা করতে হবে। পাকিস্তানি ব্যাটাররা আসলে সেভাবে শুরুর পরেও শেষ পর্যন্ত মিডল ওভারে এসে খেই হারিয়েছে। পাকিস্তানি বোলাররা ভালো শুরুর পরে একই ধরনের কাজ করেছে, স্পিনাররা সম্ভাবনার জন্ম দিতে পারেনি, ভারতীয় ব্যাটারদের আটকে রাখতে পারেনি। তিলক বর্মা 50 করেছেন, এবং এছাড়াও শিবম দুবের কথা বলতে হয়। শিবম দুবে পাকিস্তানি বোলারদের উপরে যেভাবে চড়াও হয়েছেন, তাতে এই ম্যাচের অন্যতম নায়ক শিবম দুবে। কারণ আপনি যেমনটা জানেন, হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ইন্ডিয়ার মিডল ওভারে একটা ক্রাইসিস ছিল। শিবম দুবে সেখানে বল হাতে যেমনটা পারফর্ম করেছেন, ঠিক তেমনিভাবে ব্যাট হাতেও কিন্তু সে জ্বলে উঠলেন, এবং তার যে মার কাটারি একটা ইনিংস, সেটাই হচ্ছে এই ভারতের জন্য ম্যাচটা সহজ করে দেয়। যদিও বা শেষ দিকে এসে
মনে হয়েছিল যে আসলে ভারতের হাত থেকে ম্যাচটা ফসকে যাবে কিনা, তবে ভারত কিন্তু আসলে সেই নার্ভটা হারায়নি এবং শেষ পর্যন্ত তাদের ঘরেই উঠেছে এশিয়া কাপের শিরোপা নভেম্বরের মতো। এবং আমার কাছে এখন পর্যন্ত দুবাই থেকে এশিয়া কাপ নিয়ে এই ছিল সব শেষ। সুখ স্মৃতি নিয়েই ভারতীয় দর্শকরা ঘরে ফিরছেন, আর পাকিস্তানি দর্শক যারা রয়েছেন তাদের মুখে স্বাভাবিকভাবেই হতাশার ছাপ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন, জানাচ্ছিলেন এশিয়া কাপ ফাইনালের পরবর্তী সেখানকার দর্শক প্রতিক্রিয়া এবং সার্বিক খবরাখবর। বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ তারকা ফুটবলারদের অংশগ্রহণে ভোলায় অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। এতে ঢাকা মিরপুর সোনালী অতীত 4-2 ব্যবধানে হারায় ভোলা সোনালী অতীত একাদশকে। এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে ঝিমিয়ে পড়া ক্রীড়া অঙ্গন সরব হবে বলে প্রত্যাশা আয়োজকদের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। নির্ধারিত সময় শেষে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে শত শত দর্শকের মাঠে ছুটে আসা ঘিরে ধরেন সাব জয়ের অন্যতম নায়ক আমিনুল হককে। স্বপ্নের ফুটবলারকে ছুঁয়ে দেখা আর কাছে যাওয়ার স্মৃতি ধরে রাখতে ক্যামেরা বন্দির প্রতিযোগিতা। নিজ জন্মভূমি মানুষের ভালোবাসায় মুগ্ধ আমিনুল নিজেও। এদিন ভোলার গজনবী স্টেডিয়ামে আয়োজিত হয় ভোলার সোনালী অতীত ক্লাব বনাম ঢাকা সোনালী অতীত ক্লাবের প্রীতি ম্যাচ, যেখানে খেলার চেয়ে দর্শকের আগ্রহ ছিল সাবেক তারকা ফুটবলারদের ঘিরে। আমিনুল, আলফাজ, কাঞ্চনদের মতো সাবেক তারকারা মাতিয়েছেন ভোলার মাঠ। গোলপোস্টের পাহারাদার আমিনুল এদিনে খেলেছেন মাঝ মাঠে। বিজয়ী দলের পক্ষে আলফাজ আহমেদ 2টি ও আমিনুল হক করেছেন 1টি গোল। আমরা ঠিক এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। শুধুমাত্র সাবেক ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। স্থানীয়দের আনন্দ দেয়া ছাড়াও ভোলার ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে একটা বার্তা দেওয়ার জন্য এমন আয়োজন বলে মনে করছেন খেলোয়াড়রা। এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ফুটবলের জাগরণ তৈরি করতে চাই। দর্শকের আনন্দঘনিত পরিবেশে আমরা খেলাটা উপহার দিতে পেরেছি, ওর জন্য আমরা অনেক আনন্দিত। তাদেরকে ভোলার দর্শকরা ভোলার মাঠে বসে দেখতে পেরেছেন, এটা দর্শক হিসেবে তাদের অনেক বড় একটি প্রাপ্তি। মাঠ সংস্কার আর নানা জটিলতায় প্রায় 7 বছর খেলা নেই ভোলায়। এমন আয়োজনে ভোলার ক্রীড়াঙ্গনের চিত্র বদলে যাবে বলে বিশ্বাস আয়োজকদের। যারা ক্ষুদে খেলোয়াড় রয়েছে ফুটবলার, এবারে আমিনুল ভাই তারা উৎসাহিত হয়েছে, আগামী দিনে তারা মাঠে আসবে। দর্শকরা যেভাবে আনন্দ উল্লাস করেছে, এর চেয়ে আমার আর বেশি কিছু পাওয়ার নেই। সামনে আমরা উপজেলা পর্যায়ে আমরা একটা টুর্নামেন্ট করব। এইভাবে আমরা আমাদের এই আবার পুরো যে আমাদের ঝিমিয়ে পড়া যে ক্রীড়াঙ্গন, এটা আবার উজ্জীবিত হবে ইনশাআল্লাহ আশা করি। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবি নির্বাচন নিয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ, মনোনয়ন তুলেও জমা দেননি বিএনপি নেতা ইশরাক। 25 পদের বিপরীতে সাবমিশন 51টি। পরিবেশ নিয়ে সন্তোষ। এবং হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা বাফুফের। দর্শক আগ্রহ তুঙ্গে, 24 মিনিটেই শেষ 19,000 টিকিট। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন অর্জিতা শেজিন। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।